সরকারে মানে আপনাদের দলে ছিলেন কল্যাণ ব্যানার্জি, তিনি সংসদের সামনে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে প্রোটেস্ট করছে যে এই ধরনের 2 নম্বরে যারা 20 জন সাংসদ তাদের মাইনার। কই আপনারা তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন? আপনারা তো ইন্ডিজোট বলেন নিজেদেরকে। আপনাদের নিজেদেরই মধ্যে ঠিক নেই যে আপনারা কি করবেন। হবে বাম, অতি বাম যারাই আছে তারা বেসিক্যালি এরা কিন্তু এই জিহাদিদের সাথে মিশে গিয়েই কাজগুলো করছে। এরা কোনোদিনও চায়নি যে আমাদের দেশে একটা মানে সুষ্ঠু শাসন ব্যবস্থা চালু থাকুক, আমাদের এখানে হিন্দুদের একটা আধিপত্য থাকুক। কারণ আপনি দেখবেন সারা বিশ্বে খুব কম দেশ আছে যেখানে হিন্দুরা মেজরিটি আছে, বেশিরভাগ জায়গাতেই আমরা সেখানে মাইনরিটি। এই একমাত্র ভারতবর্ষ যেখানে আমরা হিন্দুদের থাকার দেশ, এবং সেখানটাও যদি আমরা হিন্দুরা এখানে মেজরিটি না থাকতে পারি, তার চেষ্টা বরাবর এই বাম শেকু মাকু যাদের কথা আপনি বলছেন তারা বরাবর করে গেছে জিহাদির সাথে হাত মিলিয়ে। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। প্রত্যেকটা জায়গা থেকে এই ধরনের যারা জিহাদি কার্যকলাপগুলো করছে তাদেরকে প্রত্যেককে ধরে ধরে অ্যারেস্ট করছে বর্তমান সরকার, যেটা আগের সরকার কোনোদিনও করতো না। আপনারা দেখছেন, আপনারা বিভিন্ন জেলাগুলো যদি দেখেন যে বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর বর্ডার এরিয়াগুলোতে পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে, যার ফলে সেখানে বাংলাদেশ থেকে যে জিহাদিগুলো আগে আমাদের এখানে এসে উগ্রপন্থী কার্যকলাপগুলো করতো সেটা যেন করতে না পারে। তার জন্যে বর্তমান সরকার বিএসএফের সাথে হাত মিলিয়ে পুরো বর্ডারটা সিল করার জন্য জমি দিয়ে দিয়েছে, এবং সেখানে কাজও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই জিনিসগুলো এই জিহাদি যারা কার্যকলাপ করে তারা সহ্য করতে পারছে না। তারা দেখছে আমার তো হাত পা বেঁধে দিচ্ছে সরকার, তাহলে আমি কি করব, আমাদের জিহাদি কার্যকলাপগুলো করবো কি করে? আবার আমরা এই আমাদের বাম বুঝতে হবে বাম, অতি বাম যারাই আছে তারা বেসিক্যালি এরা কিন্তু এই জিহাদিদের সাথে মিশে গিয়েই কাজগুলো করছে। এরা কোনোদিনও চায়নি যে আমাদের দেশে একটা মানে সুষ্ঠু শাসন ব্যবস্থা চালু থাকুক, আমাদের এখানে হিন্দুদের একটা আধিপত্য থাকুক। কারণ আপনি দেখবেন সারা বিশ্বে খুব কম দেশ আছে যেখানে হিন্দুরা মেজরিটি আছে, বেশিরভাগ জায়গাতেই আমরা সেখানে মাইনরিটি। এই একমাত্র ভারতবর্ষ যেখানে আমরা হিন্দুদের থাকার দেশ, এবং সেখানটাও যদি আমরা হিন্দুরা এখানে মেজরিটি না থাকতে পারি, তার চেষ্টা বরাবর এই বাম শেকু মাকু যাদের কথা আপনি বলছেন তারা বরাবর করে গেছে জিহাদির সাথে হাত মিলিয়ে। এই যে বামেরা তারা কিন্তু খুশি নয়। বর্তমানে এই যে নতুন সরকার, বিজেপির সরকার আজকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে, তাতে কিন্তু তারা খুশি হয়নি। তারা প্রতিনিয়ত চেষ্টা করছে যে কীভাবে এই সরকারটাকে ফেলা যায়, কিন্তু তারা পারবে না। আজকে একটা জিনিস বুঝতে হবে যে আজকে যখন কোনো হিন্দুর ওপর অত্যাচার হয় তখন কিন্তু এই বামেদের আপনি দেখবেন না রাস্তায় মিছিল করতে, মোমবাতি মিছিল করতে, কিন্তু একটা মুসলমানের যদি উপর অত্যাচার হয় দেবেন চাক্কা জাম করে দেবে। ধর্মতলা মোড়তলা পুরো হাজরা মোড়, রাসবেরি মোড় পুরো চাক্কা জাম। কারণ এরা বুঝতে হবে এরা বরাবর হিন্দুদের শত্রু। এই ভবানীপুরেই বলছি, আপনারা শুনেছেন সেই নামটা হচ্ছে ধনঞ্জয় চ্যাটার্জি। তাকে কি করা হয়েছিল? তাকে জোর করে ফাঁসি দেওয়ানো হয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার বউকে রাস্তায় নামিয়ে দিয়েছে যে তুমি আন্দোলন করো এবং বলো যে ধনঞ্জয় চ্যাটার্জি ফাঁসি চাই। এর ফলে তাকে জোর করে ফাঁসি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কোনো এভিডেন্স ছিল না, একমাত্র সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের মাধ্যমে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। এবং কেন ফাঁসি দেওয়া হয়েছিল তার সবচেয়ে বড় কারণ সে ধনঞ্জয় চ্যাটার্জি, মানে চ্যাটার্জি ব্রাহ্মণ, যার ফলে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। আজকে সে যদি অন্য কোনো হতো, মণ্ডল হতো, সে যদি কাওড়া হতো, বাগদি হতো, মুচি হতো, ম্যাথর হতো, তাহলে তাকে ফাঁসি দেওয়া হতো না। আবার ছেলেকে কুচি করে, তার কারণ হচ্ছে জলের মতো পরিষ্কার। এরা হিন্দু ধর্মকে অবমাননা করার জন্য ধর্মতলার মুখে দাঁড়িয়ে গরু খেতে পারবে, কিন্তু আপনি এদেরকে বলুন তো দেখি যারা ধর্মতলার মুখে দাঁড়িয়ে শুয়োর দেবেন, খাবেন না। এটাই হচ্ছে এদের আসল পরিচয়। যখন হিন্দুর ওপর অত্যাচার হলো, যখন তারা দুজন ছেলে এবং বাবা যখন মূর্তি বানাচ্ছিল, তাকে যখন পিটিয়ে মারা হচ্ছে বা তাকে যখন মারা হচ্ছে, তাদের ওপর কিন্তু অত্যাচারে তারা কিন্তু প্রতিবাদ করতে যায়নি। আজকে বারুইপুরে এই লাস্ট ইয়ারই ঘটনা, 2025 সালে ঘটনা, শুধুমাত্র বিরোধী দল করার জন্য বাবা তার ছেলেকে পিটিয়ে মারলো বাঁশ দিয়ে, কিন্তু এরা প্রতিবাদ করতে যায়নি। আর সেই বারুইপুরে যখন একটা ধর্ষণ ঘটনা ঘটলো, এরা সব দল বেঁধে সেখানে পৌঁছে গেল। এইটাই হচ্ছে এদের পরিচয়। এরা শুধুমাত্র দেখে তার রাজনৈতিক ফায়দা, আমার কোথায় রাজনৈতিক ফায়দা আছে, কোথায় আমার টিআরপি আছে, কোথায় গেলে আমার টিআরপি হবে, আমার দলে একটুখানি লোকজন হবে, এই হবে। কিন্তু এসব করেও এরা 0 থেকে 1 হতে পারছে না। এটাই হচ্ছে সবথেকে বড় এদের দুর্ভাগ্য। হয়েছিল মারের চোটে 4 ঘন্টা। দেখুন, ছাত্রদের আন্দোলনকে আমি কখনোই বলবো না যেটা রাজনৈতিক আন্দোলন, কারণ ছাত্রদের আন্দোলন তারা করছে কারণ তাদের একটা খুব যুক্তিযুক্ত একটা দাবি আছে, সেটা হচ্ছে যে পরীক্ষা ব্যবস্থাকে ঠিক করা।
আমি এটা মানি যে এটা পরীক্ষা ব্যবস্থাকে অবশ্যই ঠিক করা উচিত। কেন চিটিং হবে, কেন পেপার লিক হবে, এগুলো হওয়া উচিত নয়। কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে, ছাত্রদের আন্দোলনে কংগ্রেসই যে ঢুকে দেওয়া মানে হচ্ছে সেখানে একটা রাজনৈতিককরণ করার চেষ্টা করা হচ্ছে। এই সিজেপি, ককরোচ জনতা পার্টি, তাদের যদি সত্যিকারে একটা তাদের সঠিক এজেন্ডা থাকে যে আমরা শুধুমাত্র আমাদের এই পেপার লিক বা এই যে চিটিংকে বন্ধ করব, তাহলে তাদেরকে উচিত অরাজনৈতিক আন্দোলন করা। কংগ্রেসই হোক কি আপামোড় হোক কিংবা আপনার ওই সমাজবাদী পার্টি হোক, এদেরকে ঢুকতে দেওয়া উচিতই নয়। যেটা আমাদের যখন এখানে ডিএ মামলায় আন্দোলন হয়েছিল তখন কিন্তু বলেছিল তারা যে আপনারা আসুন, কিন্তু দল মত নির্বিশেষে রং ছেড়ে দিয়ে আসবেন, সাধারণ মানুষ হিসেবে আমাদের পাশে এসে বসুন। এটাও সেটা করা উচিত ছিল। এদের উচিত ছিল যে এদেরকে বলা যে আপনার সমস্ত দলের রং ছেড়ে আপনারা আমাদের এমপি এমএলএ এসে আমাদের পাশে এসে বসুন, এই আন্দোলনকে সাপোর্ট করুন। কিন্তু সেটা তো করছে না, যার ফলে কেন্দ্রীয় সরকার দেখছে যে এখানে বিরোধী দল কি করছে, একটা স্টুডেন্ট প্রোটেস্টকে হাতিয়ার করে সরকারটাকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। এবং এর পেছনে ডিপ স্টেটদের পুরোপুরি হাত আছে। তারা সেখান থেকে ফান্ডিং করছে যে এই সরকার চলাকালীন এটাকে বন্ধ করে। আপনারা বিগত দিনে বহুবার দেখেছেন, এরকম ঘটনা বহু দেশে হয়েছে যে সরকার চলতে চলতে সেই সরকারটাকে ফেলে দেওয়া হয়েছে। তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে বাংলাদেশ। সবচেয়ে আগে দায়ী হচ্ছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী। হোক না, আর প্রতিবাদ তো হবেই। প্রতিবাদ যে যার মারা গেছে বা যাকে মেরেছে সে প্রতিবাদ করছে, এরাও প্রতিবাদ করছে, ও কোনো অসুবিধা নেই, প্রতিবাদ হোক। কিন্তু আমি বলছি যে আপনি যে বলছেন যে পুলিশের দ্বারা মারা গেছে বা পুলিশের গুলিতে আহত হয়েছে, তার কি কোনো এফআইআর হয়েছে? আর যদি এফআইআর হয়ে থাকে তাহলে সেই এফআইআরে কী হলো, মানে আগামী দিন ইনভেস্টিগেশন কী হলো? কেন দিল্লিতে থাকাকালীন যে সর্বোচ্চ ওখানকার ম্যাজিস্ট্রেট যে এই অর্ডারটা দিয়েছিল যে গুলি চালানো, তাকে কেন শোকজ করা হচ্ছে না? কেন দিল্লি হাইকোর্টে এখানে তো কিছু হলেই সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্টে মামলা করতে শুরু করে দেয় সেকুমাগুড়া, ওখানে কেন দিল্লি হাইকোর্টে মামলা করছে না? এই তো সিপিএমের তো ওখানে অনেক প্রচুর লোক আছে। এই ঐশী ঘোষকে তো শুনেছি নাকি পুলিশ নাকি গিয়ে ধরতে গেছিলো, তাতে সে কেন যাচ্ছে না দিল্লি হাইকোর্টে মামলা করতে? সুতরাং এই সব রাজনৈতিক কথাবার্তা না বলে একটু আইনতভাবে কথা বলুন না, একটু মামলা করুন না। একটা দিল্লি হাইকোর্টে একটা পিটিশন ফাইল করুন যে কেন গুলি চালাবে, পুলিশের এখতিয়ার কে দিয়েছে গুলি চালানোর, কে অর্ডার দিয়েছে, একটা মামলা করুন। তবে তো আপনাদের কাছে সঠিক ইনফরমেশনটা থাকবে, তবে তো আপনি আমার সঠিক ইনফরমেশন দিতে পারবেন, বা আপনার দ্বারা আমাদের মিডিয়া চ্যানেলের দ্বারা মানুষের কাছে সঠিক ইনফরমেশন যাবে। এই ধরনের কথাবার্তা বলে যে এ গুলি চালিয়েছে আবার পাল্টা পুলিশকে মেরেছে বলে পুলিশের মানুষ রাস্তায় নামবে প্রতিবাদ করতে, এও প্রতিবাদ করতে নামবে, সেও প্রতিবাদ করতে, আলটিমেটলি একটা ক্যাওয়াস তৈরি হবে তো দিল্লি রাস্তায়। দিল্লিতে আপনাকে বুঝতে হবে, দিল্লিতে কিন্তু একটা রাজধানী, ওখানে কিন্তু সুপ্রিম কোর্ট আছে। সারা ভারতবর্ষ থেকে মানুষ সুপ্রিম কোর্টে যায় কিসের জন্য জানেন? একটু বিচার আসার করার জন্য। কিন্তু তারা বিচার জানি না কতখানি পায়, কারণ সাধারণ মানুষের পক্ষে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করা প্রচুর ব্যয় সাপেক্ষ। আর এইসব রাজনৈতিক ব্যক্তিরা দেখবেন আজকে হলো, কাল সকালবেলা সুপ্রিম কোর্টে মামলা ফাইল হয়ে গেল, রবিবার দিন মামলা ফাইল হয়ে গিয়ে সোমবার দিন হিয়ারিং হয়ে গেল, মামলা লিস্টে এসে গেল, মামলা হিয়ারিং হয়ে গেল। মানে এত তাদের টাকা, তারা এত পাওয়ারফুল, কিন্তু সাধারণ মানুষ সুপ্রিম কোর্ট যেতেই পারে না পয়সার অভাবে। সেইগুলো একটু দেখুন। টেনে হিচড়ে বার করব। চড়াম এসব, ওই একটা ছিল না বীরভূমের বাঘ, এখন তিনি তো বেড়াল হয়ে গেছেন। এরকম চড়াম গুড় বাতাসা গল্প অনেক শুনেছি আমি, ঠিক আছে? ওইসব শুনে বলে লাভ নেই, করে দেখান কাজে। যেসব কথাগুলো মিডিয়ার সামনে বলছেন, এতে আপনার দলের কিছু লোকেরা হয়তো এটি ইন্সপায়ার্ড হবে, কিন্তু মানুষ এতে ইন্সপিরেশন পাচ্ছে না। আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন আপনারা কি করেছেন সেই সময় কথাটা মনে করুন। আর এখন বর্তমানে যে বর্তমান সরকার আছে তারা কি করছে তার সাথে দুটোকে ট্যালি করুন একসাথে রেখে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাদের কি। এই তো গতকালেরই ঘটনা, আপনাদের আগে সরকারে মানে আপনাদের দলে ছিলেন কল্যাণ ব্যানার্জি, তিনি সংসদের সামনে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে প্রোটেস্ট করছে যে এই ধরনের 2 নম্বরই যারা 20 জন সাংসদ তাদের মাইনার। কই আপনারা তার পাশে কি দাঁড়িয়েছেন? আপনারা তো ইন্ডিজোর বলেন নিজেদেরকে, আপনাদের নিজেদেরই মধ্যে ঠিক নেই যে আপনারা কি করবে। এই যে প্রোটেস্টটা করলো, যে কংগ্রেস বিলটা যদি পাস হয়ে যায় তাহলে তারা প্রতিবাদ করে, তারা কোনো আন্দোলন করতে পারবে না। এদের শুনুন, এদের পরীক্ষা ব্যবস্থা ভালো করার তো কোনো এদের ইচ্ছা নেই। এদের মেন এজেন্ডা হচ্ছে রাজনীতি করতে হবে, এবং রাজনীতি করার জন্য ইস্যুটাকে জিয়ে রাখতে হবে। অবশ্যই, কারণ ইস্যুটা কোনো একটা ইস্যু যদি চলে যায়, যদি সেটা সঠিক ভালো হয়ে যায়, এই বিলের মাধ্যমে যদি এই নিট পরীক্ষার কেলেঙ্কারিটা যদি ভালো হয়ে যায়, তাহলে তো ইস্যু চলে গেল। তাহলে আন্দোলনটা করবে কি দিয়ে? আন্দোলন করতে গেলে ইস্যুটাকে জিয়ে রাখতে হবে, থাকবে না তো অস্তিত্ব রক্ষা। এটা হচ্ছে অস্তিত্ব রক্ষার হচ্ছে আপনার আন্দোলন, ব্যাপারটা বুঝতে হবে। ভাবুন না, কংগ্রেসকে কেন মানুষ ভোট দিচ্ছে না, কেন চাইছে না? কারণ কংগ্রেস তো মানুষের পাশে কি দাঁড়াচ্ছে, কিন্তু মানুষ কেন কংগ্রেসকে বিশ্বাস করতে পারছে না? কারণ মানুষের উপর থেকে এদের ওপর মানুষের যে একটা ফেথ, যে একটা আশা ভরসা, এটাই চলে গেছে।
এরা মানুষ এদেরকে চোখ বন্ধ করে ভরসা করতে পারছে না যে এদেরকে ক্ষমতায় আনলে এরা ভালো কিছু করবে। আজকে আপনি বলুন, আমাদের দেশে এখন প্রচুর ইস্যু আছে, বিরোধী দল যারা করে না তাদের কাছে প্রচুর ইস্যু আছে সংসদে বলার মতন, কিন্তু সেইগুলো নিয়ে তাদের কোনো ইন্টারেস্ট নেই। আজকে একটা জিনিস বুঝতে হবে, নিট বা এই ডাক্তারি যারা পড়ে, সে ডাক্তারি পড়তে গেলে তার প্রচুর মানে পায়ের ঘাম, মানে মাথার ঘাম পায়ে চলে যায়। কই তাদেরকে পাশে গিয়ে তো এরা দাঁড়ায় না কখনো যে ভাই কেউ ডাক্তারি পড়তে পারছে তাদেরকে আমি একটু পয়সা দিয়ে সাহায্য করি যে তারা কি ডাক্তারিতে পড়তে পারি। আজকে একটা ইস্যু হয়েছে এবং সেটাকে নিয়ে আন্দোলন করতে এরা সবার আগে চলে এসছে, কিন্তু যখন ছোটো ছোটো বাচ্চা ছেলেরা গ্রামে গঞ্জে টাকার অভাবে পড়াশোনা করতে পারে না, বাচ্চা মেয়েদের কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়, কই তখন তো তারা গিয়ে প্রতিবাদ করে না। সুতরাং আমি এটাই বলবো, বিভিন্ন বিরোধী দল যারা আছে শুধুমাত্র আন্দোলন করার জন্য এই ইস্যুগুলোকে জিইয়ে না রেখে কিছু কাজকর্ম করুক। মানুষের হয়ে আপনারা সংসদে মানে পার্লামেন্টে আছেন, কথা বলুন। বিভিন্ন রকমের ইস্যু আছে আজকে আমাদের এই বন্যাতে। আজকে আসামে দেখুন কত লোক আজকে ডুবে গেছে, কই আপনারা তো আসামে গিয়ে তাদের ওপর বন্যা টানে তাদেরকে দু চার কিছু খাওয়া দাওয়া দিচ্ছেন না কেন? দেখছিলাম বিগত দিনে ব্লাড যে এই যে রক্তদান মহৎদান, এই রক্তদানকে কেন্দ্র করে বিগত সরকার সেটাকে নিয়ে ব্যবসা করেছে, বিভিন্ন জায়গায় রক্ত বিক্রি করেছে। আমাদের দেওয়া রক্ত আমরা দান করছি, সেটাকে নিয়ে ব্যবসা হচ্ছে, কই সেটা নিয়ে তো আপনারা কিছু বলছেন না। আজকে পেট্রোলের দাম বাড়ছে, কই সেটা নিয়ে তো বলছেন না। আজকে গ্যাসের দাম বাড়ছে, কই সেটা নিয়ে তো বলছেন না। আজকে এই যে বন্যার জন্য এত মানুষের ক্ষতি হলো, ঘর বাড়ি ভেঙে গেল, কই সেটা নিয়ে তো কিছু বলছেন না। সুতরাং ইস্যু যখন তৈরি করবেন না, যেটা মানুষের উপকারে লাগে সেই ধরনের ইস্যুকে নিয়ে কথা বলুন। যেসব মানুষের উপকার লাগে না, একটা সাধারণ গরিব দিন আনা দিন খায় লেবার ক্লাস, তারা আপনার নিটের প্রতি তাদের কোনো ইন্টারেস্ট নেই দাদা। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।